আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পুরো দমে ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে চলে এসেছে গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, কাতারে আর হামলা করবে না ইসরায়েল, ট্রাম্প। তারপর জানিয়ে দেব, মুসলিম নেতাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান। এখন জানিয়ে দেব, ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধের দাবি স্পেনের। এবং সর্বশেষ জানিয়ে দেব, হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে রুবিও। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। কাতারে আর হামলা করবে না ইসরায়েল, ট্রাম্প। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের অপর মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন সোমবার 15 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটি জানে না, কিন্তু তিনি নেতানিয়াহু ভবিষ্যতে কখনও কাতারে হামলা করার নির্দেশ দেবেন না। এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন। কাতারে আশ্রয়প্রাপ্ত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গত 8 সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী। হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খালিল আল হাইয়া ও গোষ্ঠীটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারা ছিলেন সেই হামলার লক্ষ্য। মাত্র 15 মিনিট স্থায়ী হওয়া সে অভিযানে দোহায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট 5 জন সহ মোট 6 জন নিহত হলেও সৌভাগ্যবশত বেঁচে যান খালিল আল হাইয়া ও হামাসের হাইকমান্ডের সদস্যরা। এই ঘটনায় বিশ্বের প্রায় সব দেশ ইসরায়েলের নিন্দা জানিয়েছে। এদিকে হামলার কয়েক ঘণ্টা পর 9 সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেছিলেন, কাতারকে সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল। ব্রিফিংয়ে লিভিট বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার ব্যাপারে আগেই জানিয়েছিলেন। নেতানিয়াহু বলেছিলেন তিনি শান্তি স্থাপন করতে চান এবং তা শিগগিরই চান, তাই আমাদের কাছে আগে থেকেই এই হামলার খবর ছিল। নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প স্টিভ উইটকফের মাধ্যমে দোহাকে আসন্ন হামলার ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছিলেন। পরে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি থেকেও দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে সোমবার ওভাল অফিসে অ্যাক্সিওসের এক সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি হামলার তথ্য যেভাবে পেয়েছেন আমিও ঠিক সেভাবেই পেয়েছি। মুসলিম নেতাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার পর সোমবার দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানান। গত মঙ্গলবার 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির এই যৌথ বৈঠকে প্রায় 60টি দেশ অংশ নেয়। হামাস জানিয়েছে হামলায় তাদের 5 সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ কোনো নেতা নিহত হননি। এই হামলার প্রতিক্রিয়ায় সোমবার জরুরি সম্মেলনটির আহ্বান করেছিল কাতার। সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান কার্যক্রম রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বৈঠকে অংশগ্রহণকারী সব দেশের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এসব কার্যক্রম হতে পারে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা। কাতারের সঙ্গে ঘনিষ্ঠ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইন সহ জর্ডান, মিশর ও মরক্কো এরই মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশও গতকালের সম্মেলনে অংশ নিয়েছে, কিন্তু এর মধ্যে
ইউএই, বাহরাইন এবং মরক্কোর শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেননি। এই 5টি দেশের মধ্যে মিশর ও জর্ডান আগেই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। বাকি 3টি দেশ 5 বছর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। গতকালের সম্মেলনে এসব দেশের নেতারা অংশ না নিয়ে ঊর্ধ্বতন প্রতিনিধি পাঠিয়েছে। বিবৃতিতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয় তারা যেন সংস্থাটির সদস্যপদ স্থগিত করতে সমন্বিত পদক্ষেপ নেয়। এদিকে ইসরায়েল সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ মঙ্গলবার কাতার সফরে যাচ্ছেন। সোমবার জেরুজালেমে রুবিও বলেন, ইসরায়েলের হামাস নির্মূলের লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে। কাতারে ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন তৈরি হয়েছে। এতে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। অঞ্চলটির বৃহত্তম সামরিক ঘাঁটি অবস্থিত কাতারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে গত সপ্তাহের হামলার পর রুবিও কাতারে গিয়ে দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করবেন। সোমবারের সম্মেলনে সৌদি আরবের ডিফ্যাক্টো বা কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ইরানের প্রেসিডেন্ট মসুদ পেজেচকিয়ান, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগান এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস প্রমুখ অংশ নেন। ইরানের প্রেসিডেন্ট মসুদ পেজেচকিয়ান বলেন, আগামীকাল যে কোনো আরব বা ইসলামী রাজধানী শহরকেও একইভাবে নিশানা করা হতে পারে। ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধের দাবি স্পেনের। গাজায় চলমান সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর বিবিসির। সানচেজ বলেন, 2022 সালে ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে যেভাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছিল, ইসরায়েলের সঙ্গেও একইভাবে আচরণ করা উচিত। সানচেজ তার সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদের কাছে বলেন যে ইসরায়েল তার ভাবমূর্তি সাদা করার জন্য কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে না। তিনি বলেন, গাজায় গণহত্যা চলছে এবং এই গণহত্যাকে উপেক্ষা করে ইসরায়েলকে কোনো আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে দেওয়া উচিত নয়। স্পেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রী অস্কার লোপেজ এবং সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উর্তাসুনো সানচেজের এই অবস্থানকে সমর্থন করেছেন। লোপেজ বলেন, গাজায় যা ঘটছে তা গণহত্যা এবং হাজার হাজার মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেখে তিনি স্বস্তি পেয়েছেন। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সাআর স্পেনের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেন এবং মাদ্রিদে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ তোলেন। এই বিক্ষোভের কারণে একটি ইসরায়েলি দল অংশ নেওয়া সত্ত্বেও স্পেনের বিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ভুয়েলতা আ এসপানিয়ার শেষ ধাপটি বাতিল হয়ে যায়। স্পেনের সংস্কৃতি মন্ত্রী উর্তাসুনো বলেন যে ইসরায়েলকে পরবর্তী ইউরোভিজন গান প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া উচিত নয়। এর আগে এ বছরের শুরুতেও সানচেজ একই দাবি করেছিলেন। এ বিষয়ে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থাগুলো জানিয়েছে যে ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলে তারা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে। তাদের মতে গাজায় ভয়াবহ প্রাণহানি এবং মানবিক বিপর্যয় চলছে। 2023 সালের শেষ দিক থেকে গাজায় বেসামরিক মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় স্পেন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভঙ্গুর হয়ে পড়েছে। এরপর 2024 সালে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। গত সপ্তাহে সানচেজ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে অস্ত্র নিষেধাজ্ঞাসহ বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করেন। জবাবে ইসরায়েলের সাআর সানচেজ প্রশাসনকে ইহুদি বিরোধী বলে আখ্যায়িত করেন এবং বুনো ও ঘৃণামূলক বক্তব্য ব্যবহারের অভিযোগ তোলেন। এলকানো রয়্যাল ইনস্টিটিউটের একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে অন্তত 82% স্প্যানিশ নাগরিক বিশ্বাস করেন যে গাজায় গণহত্যা চলছে। সানচেজের ঘোষণার 2 দিন পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহায়তা স্থগিত করার আহ্বান জানান। তিনি গাজায় চলমান মানবসৃষ্ট দুর্ভিক্ষের কথা উল্লেখ করেন। ইসরায়েল বারবার অস্বীকার করেছে যে গাজায় দুর্ভিক্ষ চলছে, তারা এর জন্য ত্রাণ সংস্থা ও হামাসকে দায়ী করে। তবে জাতিসংঘ সমর্থিত খাদ্য পর্যবেক্ষণ সংস্থা আইপিসি নিশ্চিত করেছে যে গাজার কিছু অংশে দুর্ভিক্ষ চলছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজার সব সীমান্ত নিয়ন্ত্রণকারী দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব হল বেসামরিক মানুষের জীবন রক্ষা করা, যার মধ্যে দুর্ভিক্ষ প্রতিরোধও অন্তর্ভুক্ত। 2023 সালের 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1200 মানুষ নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে তখন থেকে এখনও পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 64,877 জন নিহত হয়েছেন। হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে। রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার হল ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংস। আর এই লক্ষ্যে ওয়াশিংটন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে রয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, জেরুজালেম সফরে গিয়ে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে দেওয়া প্রকাশ্য বক্তব্যে রুবিও যুদ্ধবিরতির কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেননি। এছাড়া গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা নিয়ে আগে করা সমালোচনাও আর পুনরাবৃত্তি করেননি। কাতারে আর কোনো হামলা চালানো হবে কিনা এই প্রশ্নে নেতানিয়াহু বলেন, ইসরায়েলও অন্যান্য দেশের মতোই এই নীতি অনুসরণ করবে যে সন্ত্রাসীরা যেখানে থাকুক না কেন তারা কোনোভাবেই নিরাপত্তা বা দায়মুক্তি পাবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রুবিও মঙ্গলবার লন্ডনে যাওয়ার পথে দোহাতেও থামবেন। কাতারে গত মঙ্গলবারের ইসরায়েলি হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঠেকাতে এ সফরের উদ্যোগ নেওয়া হয়েছে।